প্রিয় দর্শক, চলে আসলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পৈতৃক বাড়িতে, যেখানে আসলে তার শৈশব কৈশোর কেটেছে, যেখানে তিনি বড় হয়েছেন, বেড়ে উঠেছেন। আজকে আপনাদের দেখাবো আসলে এই বাড়িটি কী অবস্থায় আছে এবং উনি এই বাড়িটি আসলে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ বা সংস্কার হয়েছে কিনা। চলুন ভিতরে দেখে আসি আসলে এই বাড়িটি কী অবস্থায় আছে। আমি দেখব, আপনাদেরও দেখাবো। চলুন দর্শক, ভিতরে যাওয়া যাক, কী অবস্থা ভিতরের দেখে আসি। সেই আগের পুরনো ঐতিহ্য সিঁড়ি, আসলে কেসি গেট খুব অচল অবস্থায় আছে এখন, সংস্কারের অভাবে যা হয় আর কি। এই যে টিন একেবারে ছিদ্র হয়ে গেছে, আসলে বসবাস না করলে যে হয়। এই যে বাড়ির ভিতরটা, যদিও বাড়িটি মোটামুটি বড় ছিল, কিন্তু এখন আসলে কেউ না থাকাতে যেটা হয় যে সংস্কারের অভাবে টিন নষ্ট হয়ে গেছে, কেউ সংস্কার এখনও করেনি। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম, তখন এই কেসি গেটটা ভালো ছিল, তালা লাগানো ছিল। এখন কেসি গেটটার অবস্থা খুব নাজুক। এই যে দরজাও একেবারে খোলা, দরজা এগুলো আগে তালা মারা ছিল। আগের ভিডিওতে আপনারা এখানে একটা পোস্টার ছিল সাঈদীর, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, সেটাও এখন দেখা যাচ্ছে না। এই যে বাড়ির ভিতর, আপনারা অনেক ভিডিও আগে দেখেছেন, তখন এই বাড়িটা আরেকটু আটকানো ছিল। এখন আসলে যদিও আলোর স্বল্পতা, অনেকগুলো রুম আছে। যে আমি ভিতরে আসলাম একেবারে, এই যে বাড়িগুলো, এটা আসলে ওয়াশরুম ছিল, এখন আর ওয়াশরুম নেই। ওই যে উপরের টিনও নষ্ট হয়ে গেছে। আর আপনি বিভিন্ন সময় আসলে যারা দর্শনার্থী হিসেবে আসে দূর থেকে, তারা অনেক সময় দেওয়ালে লিখে রাখে। এই যে কোনো এক ভদ্রলোক লিখেছেন সাতক্ষীরা থেকে আসছেন সম্ভবত ওনারা। আর যারা যেখান থেকে আসে লেখে। এই যে উপরের সিলিংয়ের অবস্থা এই। আসলে মানে চাইলে সে এখানে একটা বহুতল ভবন করতে পারতো, আসলে উনি তো ওই ধরনের লোক ছিলেন না। ওনার বাড়িটির এই অবস্থা, এখানেই ওনার পরিবার পরিজন থাকতো। এই যে বাড়ি, যদিও অনেকগুলো রুম, কিন্তু আসলে অন্ধকার, আলো নেই, আমি আসলে ওইভাবে দেখাতে পারবো না। আসলে এই বাড়িটি আসলে এই অবস্থা। তো আসলে সংস্কারের অভাবে এটা আসলে জানি না কর্তৃপক্ষ সংস্কার করবে কিনা, অথবা তার যারা সন্তানরা আছেন তারা আসলে সংস্কার কেন করেন না বা কিসের জন্য করেন না জানি না। একটা সময় আসলে এর চেয়ে একটু ভালো অবস্থানে ছিল, এখন তো আসলে একেবারেই পরিত্যক্ত অবস্থায়, নষ্ট। এই আসলে ভিতরের অবস্থাটা ছিল এই। অবশ্যই আমি বাহিরের অবস্থাও দেখাবো। চলুন দেখে আসি আসলে বাহিরে কি অবস্থা। থেকে ভিডিও শুরু করেছিলাম, সেটা ছিল পূর্ব পাশে, এখন আছি আমরা পশ্চিম পাশে। এই যে পশ্চিম পাশের আসলে বাড়ির এই যে সাইডটা পশ্চিম পাশ, এটা হলো পশ্চিম পাশ। এখানে একটি রান্নাঘর ছিল, আমি আগের ভিডিওতে পেয়েছিলাম, এখন এখানে নাই। একটি ওয়াশরুম আছে শুধু ওখানে, ওই যে ওয়াশরুম। একটা পুকুর ছিল, পুকুরটি অবশ্য এখন একদম পানি শূন্য, ভরাট হয়ে গেছে। এই যে বাগান, এই যে, আর এই হলো পশ্চিম সাইড। আমি এখন, এই হলো বাড়ির আরেক প্রান্ত, আরেক পাশ। আসলে একেবারেই খুব নাজুক অবস্থায় পূর্ব পাশে আছি আমরা এখন। এই হলো পার্শ্ববর্তী কিছু বাড়িঘর আছে, যেখানে ছোট ছোট বাড়িঘর এই যে আছে, কিছু প্রতিবেশী আছে। আসলে তারা ওই দর্শক, এটি ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বৈঠকখানা। ফ্লোর পাকা, মেঝে পাকা, বাট উপরে কাঠের ছিল। আমি আগের ভিডিওতে যারা দেখছেন তারা পাবেন যে এখন এটা আসলে সেই ঘরটি এখন আর নেই, এখন শুধু ফ্লোরটি দেখা যায় এখানে। এই যে এখানে আসলে উনি যারা ওনার সঙ্গে দেখা করতে আসতো, কথা বলতে আসতো, ওনাদেরকে নিয়ে বসতো এখানে। এখন সেই ঘরটি আর নেই, আছে শুধু এই ঘরটির যে আসলে জায়গাটা, স্পেসটা শুধু, এবং ফ্লোরটাই আছে। দর্শক, চলে আসলাম তাদের পারিবারিক কবরস্থানের কাছে,
যদিও আল্লামা সাঈদীর পরিবারের দুইটি পারিবারিক কবরস্থান, একটি হলো পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, আরেকটি হলো তার গ্রামের বাড়িতে, আমি যেখানে এখন আছি। এই যে দেখা যাচ্ছে মরহুম মাওলানা ইউসুফ সাঈদী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাবা। 6 ফেব্রুয়ারি 1986 সালে উনি মারা গেছেন। ওনার কবরটা এখানে। আপনারা অনেকেই জানেন যে ওনার আম্মার কবরটা কিন্তু পিরোজপুর বাইপাস সড়কে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশে, যেখানে আসলে আল্লামা সাঈদীর কবরও ওখানে এবং আল্লামা সাঈদীর বড় ছেলের কবরও ওখানে। তাদের পারিবারিক কবরস্থান এখন দুইটা, যেটা এই তার বাবার কবর, আমি তার বাবার কবরের সামনে আছি। তার বাবা মাওলানা ইউসুফ সাঈদী। দর্শক, এটি তাদের একটি পারিবারিক পুকুর, যেখানে আসলে পুরনো সেই সিঁড়ি বাঁধানো, এবং পুকুরটি এখন আসলে ব্যবহার উপযোগী নেই, একদম ভরাট অবস্থায় আছে। কিন্তু পুকুরের সিঁড়িটি আসলে এখনও আছে, মোটামুটি আছে। এই পুকুরটি আসলে তিনি ব্যবহার করতেন বা তার পরিবারের লোকজন ব্যবহার করতেন। তো এই ছিল আসলে সাঈদীর পারিবারিক বা সাঈদীর বাড়ি বা গ্রামের বাড়ির এই অবস্থা। চলুন দেখি আর কি আছে। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি হন হুজুরের? দূর সম্পর্কে মামা। দূর সম্পর্কে মামা হয়। আসলে ওনার কাছাকাছি তো অনেক গেছেন, অনেক থাকছেন, ওনার সম্পর্কে যদি কিছু বলতেন। না, ওনার সম্পর্কে হে বাড়ি আসলে ওই জায়গা বসতে, জি, এই কাছারিতে বসতে, ওই ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মসজিদে বসতো। হ্যাঁ, এছাড়া আমার বলে আর আইতে তো মাসের ভিতরে একবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ব্যবসা আপনার হলো মামা হয়। হ্যাঁ, আর বেশিরভাগই বসতো এই বৈঠকখানায়। এই বৈঠকখানায়। তখন তো এটা ঘর ছিল। হ্যাঁ, কাছারি করছে। আচ্ছা আচ্ছা। আসলে ওনার চলে যাওয়াটা তো আমাদের সবার জন্য আসলে কষ্টদায়ক, খারাপ লাগে। কষ্টদায়ক, সে তো আর কোনো জি অপরিচিত কোনো কাজ করে নাই। জি জি। ওনার ছেলেরা কি আসে এখন বাড়িতে? হ্যাঁ, আসে না? এই তো অল্পের ভিতরে আসবে, সৌদিতে ই করছে। জি, ওই আবুধাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সাইডে রাষ্ট্রে বেরোন করিয়া বললে গেছে এই ঈদের কয়েকদিন পরে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আসলে তার রুহের মাগফিরাত করি বা আমরা সবসময় দোয়া করি। আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিল, পছন্দের মানুষ ছিল। আপনি আমাকেও পছন্দের মানুষ, এরকম মানুষ আর বাংলায় সারা পৃথিবীতে হবে না। জি, আমরা যতদূর জানি এই অঞ্চলের মানুষ 100% মানুষই তাকে ভালোবাসে। শুধু আউয়াল মেয়া, এই সর্বনাশের মুরুল আউয়াল মেয়া রাজনৈতিক ব্যাপারে হেরে ধ্বংস করছে। সবাইকে আসলে হেদায়েত করুক আল্লাহ তাআলা, সবাইকে সঠিক বুঝ দান করুক। দোয়া করি যে আসলে আল্লাহ তাআলা আমাদের এই হুজুরকে বা সাঈদী সাহেবকে আল্লাহ তাআলা খুব ভালো জায়গায় রাখবে ইনশাআল্লাহ। যে এমন কোনো কাজ করে না যে এই জায়গায় একটু খারাপ নজির আছে বা কোনোদিন কেউ একটা গালি, আল্লাহ হেদায়েত করবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সম্পর্কে বলার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।